আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারত, চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে মন্তব্য মির্জা ফখরুলের। বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। মৌলিক সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে এনসিপি। ঐক্যমত্য কমিশনের বৈঠকে নাহিদ ইসলাম। জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন, জানালেন আলী রিয়াজ। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। পতিত স্বৈরাচারের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাইলেন জামায়াতের আমির। শিগগিরই ভোটের তারিখ ঘোষণার দাবি এলডিপি। এবং শুধু মুসলিম বিশ্বের ঐক্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজার শান্তি প্রতিষ্ঠা সম্ভব মনে করেন বিশ্লেষকরা। জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে গণতন্ত্র চর্চার পথ খোলা রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে ঢাকা ও নাটোরে আলাদা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা শীর্ষক সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশি শক্তি এদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে না আশা প্রকাশ করে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা শান্তি। তবে একটা কথা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে 12 দলীয় জোট নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিক্ষিপ্ত নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় 12 দলীয় জোট। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি। এনসিপি সভাপতির মন্তব্যের সমালোচনাও করেন তিনি। তারা কি চায় আর কি যে একটি দলের বদলে পুরো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক, আর আরেকটা দলই তো আসবে। রাজনীতি তো তাই হয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত। অন্যদিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গণতন্ত্র ও জিয়াউর রহমান শীর্ষক সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। এতে বিএনপির নেতারা দ্রুত সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা যেতে চায়। 8 মাস তো হয়ে গেছে, সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যারা নির্বাচনকে দেরি করানোর জন্য এই যে একটা চক্রান্ত করছে, আমি তাদের বলতে চাই, বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করছে, কারণ এই 4টা টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এর আগে পরিষদের উদ্যোগে নাটোর শহরে র্যালি বের করা হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র না আসে সেজন্য জুলাই সনদ প্রয়োজন। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করার লক্ষ্যে জাতীয়
সনদ তৈরির কাজ করে যাচ্ছে কমিশন। ঐক্যমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে দলটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংস্কার প্রস্তাবে মতামত তুলে ধরতে সংসদ ভবনে জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা তাদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এই আয়োজনের ভিত্তি গড়ার জন্য কৃতজ্ঞতা জানান গণঅভ্যুত্থানের কারিগরদের। এখন আমাদের কাজ যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংসদ সদস্য প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর সহ অন্তত ডজন খানেক বিষয়ে বাড়তি গুরুত্ব দেয় এনসিপি। সেই সঙ্গে স্বৈরতন্ত্রের ইতি টানতে জুলাই সনদের তাগিদ দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যেই ক্ষমতায় যাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টির বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে বিচার ও সংস্কার নিয়েও রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। 166টা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেসব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। এ সময় চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুয়াজির। আমার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করে লালমনিরহাট জেলা জামাত। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না এদেশের জনগণ। চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি জানিয়ে জামাত আমির বলেন, এদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। জামাত ক্ষমতায় গেলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। মাজহারুল হক মুয়াজির, এটিএন বাংলা। নির্বাচনের জন্য অবশ্যই
দেশ এক অনিশ্চিত ভবিষ্যৎ ও রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে অন্তর্বর্তী সরকারের ফিরে যাওয়া সুখকর হবে না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, আমলা ও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এলডিপিতে যোগ দেন। দলটিতে সারওয়ার্দীকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য পদ দেয়া হয়েছে। সাভারের রানা প্লাজা উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগুচ্ছে। হয়তো আপনাদেরকেও যারা সরকার পরিচালনা করছেন একদিন কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন। আমার অভিজ্ঞতার আকল্পে বলছি, বিপদ খুব সামনে, সাবধান। নির্বাচনের ডেট ঘোষণা করেন, মানুষকে আশ্বস্ত করেন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের দিকে ধাবিত করেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে সরকার। স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংসদীয় আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন শিরিন হকের নেতৃত্বে কমিশন সদস্যরা। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশনা দাসের রিপোর্ট। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ নিশ্চিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা সৃষ্টিতে আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ধাপে সুপারিশ করা হয়েছে। নারী বান্ধব সেবা প্রতিষ্ঠান চাই, সেটা হোক থানা, হোক হাসপাতাল বা হোক আদালত। আমরা দেখতে চাই এগুলো সবই নারী বান্ধব হবে, নারীরা যেন নির্ভয়ে এসব প্রতিষ্ঠানের কাছে সেবা চাইতে পারে। নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার ও জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো সহ নারী অধিকার প্রতিষ্ঠার প্রস্তাবনা দিয়েছে কমিশন। এই সব সুপারিশ এই সরকারের মেয়াদে বাস্তবায়ন শুরু হবে বলে প্রত্যাশা তাদের। পারিবারিক আইনের যে বৈষম্যগুলো রয়েছে সেটা দূর করা খুব জরুরি এবং এই বৈষম্যগুলো বিলুপ্ত হওয়া প্রয়োজন। গৃহকর্মী যারা আছে তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌনজীবী যারা আছে যৌনকর্মী তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়। আসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত স্থানীয় সরকার কাঠামোর মধ্যে এবং এখানে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। গত 18 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, যার ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বনানীতে তার দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। GM কাদের বলেন, সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এলে দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও মনে করেন GM কাদের। জাতীয় পার্টির সুবিধাভোগী বা লোভী এমন অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলটির চেয়ারম্যান। দেশের মানুষ
আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরের হলেও আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই, কিন্তু আমাদের দরকার তার আগে এই কতগুলি বিষয়ে আমাদের মীমাংসাও দরকার, যে নির্বাচনের সময় পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে কিনা, নির্বাচনের আগে আমরা প্রচারণা সঠিকভাবে করতে পারবো কিনা, নির্বাচনের সময় ডিসিএসপিরা আমাদের সমানভাবে দেখবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা। ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যদি কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকে তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। খায়রুল ইসলামের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। বেশ কয়েক মাস নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, উত্তরাসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল মিটিং এর চেষ্টা করলে কঠোর হবে সরকার। অলরেডি দুইজনে ধরছে, যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। পুলিশের বর্তমান সার্বিক অবস্থা দেখার জন্য বিমানবন্দর, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ও তুরাগ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমাণ কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটাও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কীরকম, এইগুলি দেখার জন্য। কনস্টেবল পর্যায়ে পুলিশ সদস্যদের যাদের বাড়ি যে বিভাগে, তাদের সেই বিভাগেই পদায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুধু মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তি নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গাজার সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মাঝে মধ্যস্থতা করতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদের পক্ষে বিপক্ষে ছিল বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। আরব জাগরণের মাধ্যমে গাজাকে রক্ষা করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পতিত হয়েছে। বারবার বলছে যে না, শুধুমাত্র পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ইন্টারাপ্টই পারবে যে গাজাকে রক্ষা করতে। ছায়া সংসদের শুরুতে ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে ছায়া সংসদের স্পিকার এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে মুসলিম দেশগুলোর জোট ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুসলিম বিশ্বের পাশাপাশি জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মোড়ক যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এখন শুধু মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গাজা সংকট নিরসন নির্ভর করছে না, যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া শুধু মুসলিম বিশ্ব এই বিষয়টা এখানে গাজাকে রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। নিজ দেশের জন্য লড়াই করলে সন্ত্রাসী বলা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি তেল বাণিজ্য এখন আর আগের মতো অস্ত্র হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য বক্তাদের। যারা তার ভূখণ্ড রক্ষার জন্য
তারা নিজে বাঁচবার জন্য, একটু পানির জন্য, একটু খাদ্যের জন্য যদি কেউ তার ভূখণ্ডে সংগ্রাম করে, সেটি কি সন্ত্রাসী বাহিনী হতে পারে? তাই হামাসকে সন্ত্রাসী বলা কতখানি যুক্তিসঙ্গত বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এখন আর তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা মুসলিম বিশ্বের নাই, কারণ তেলের প্রধান উৎপাদক কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো। কাজেই সেখানে তারা এখনো তেলের শক্তিশালী একটা উপাদান, কিন্তু মুসলিম বিশ্ব এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে পরাজিত করে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, এলডিসি উত্তরণ হলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। আর এমজি খাতের উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, শুধু ওষুধ খাতে কিছুটা সমস্যা সৃষ্টির শঙ্কা দেখা যাচ্ছে, তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানান এই অর্থনীতিবিদ। আন্ডারওয়্যার এগুলির দাম বললে মানুষকে ল্যাংটা থাকবে না কিনতে হবে। এই জন্য আপনার 2008-2009 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমাদের এক্সপোর্ট হয় নাই, আপনার কোভিড এর সময় এক্সপোর্ট ফল করে নাই, বিকজ আপনি বানাইতেছেন আন্ডারওয়্যার, আমরা কিনতেই হবে। দিস আর ইউনিভার্সিটি প্রোডাক্ট। এই জন্য ট্রাম্প চর্চার কিচ্ছু হবে, এই গার্মেন্টস ফল করবে না, বিকজ ওই কাপড় লাগবেই ওদের। যুক্তরাষ্ট্রে আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থায়ীভাবে প্রত্যাহার না হলে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন শিল্প উদ্যোক্তারা। নতুন বাজার সৃষ্টি করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিকেলে রাজধানীর উত্তরায় আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়ক ফারুক হাসান, প্যানেল লিডার আবুল কালাম ও সভাপতি কাজী মনিরুজ্জামান। আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের ইন্টারনেট সেবা বৈশ্বিক সেবার মানে অনেক পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সেবার মান বাড়াতে সহজ শর্তে পারফরমেন্সের উপর ভিত্তি করে লাইসেন্স প্রদান করা হবে বলেও জানান তিনি। এছাড়া আজ থেকে 500 টাকার 5 MBPS এর পরিবর্তে 10 MBPS ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানানো হয়। তরিক ইসলামের রিপোর্ট। ইন্টারনেট সেবা খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় এ খাতের ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। আলোচনায় ইন্টারনেট সেবা খাতের বিভিন্ন অসহযোগিতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। উঠে আসে নিম্নমানের সেবা ও কম খরচের বিষয়টিও। এই প্রাইসিং মডেলটা নতুন করে ঠিক করে যদি দেওয়া হয় তাহলে 20 MB না, আমি তো মনে করি আরো বেশি ব্যান্ডউইথ দেওয়া সম্ভব। আমরা দিতে চাই আরো মোর বেটার সার্ভিস টু দি কাস্টমার, বেটার আরো কস্ট এফেক্টিভলি কি হয় এখানে হাউ উই ক্যান অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, আমার মনে হয় দ্যাটস ওয়্যার উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এখানে মার্কেট কনসলিডেশন যদি সুযোগ দেওয়া হয়, কোনো ইনসেন্টিভ দেওয়া হয়, যে তাহলে যেটা হবে একটা ইকোনমিক স্কেল তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত ইকোনমিক স্কেল তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ইনভেস্টমেন্টটা আপনার ইনসেন্টিভাইজ হচ্ছে না। গ্লোবালি স্যার আপনি ইবিটা ডেটা দেখেন, গ্রুপগুলোর মধ্যে সবাই 30%, 40%, এখানে সবাই 60%। তারপর আপনি যদি নেট প্রফিট দেখেন সব সময় 20%, স্যার, যেখানে গ্লোবাল এভারেজ হলো 10%। তো দে আর মেকিং মানি স্যার। এই সময় বিটিআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই উন্নত ইন্টারনেট সেবা পাচ্ছে না গ্রাহকরা। এক দেশ এক নেট সেবা চালুর ঘোষণাও দেন তিনি। ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই যে অনেক কিছু ছোট ছোট করেছিলাম আমরা, বিভিন্ন গেটওয়ে করেছিলাম, আইটিসি, সাবমেরিন, আইআইজি, আইজিডব্লিউ, এইগুলি সব চলে যাবে হচ্ছে আন্ডার ওয়ান লাইসেন্স ইন ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। দেন উই হ্যাভ ন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি। ন্যাশনাল কানেক্টিভিটির মধ্যে আসবে মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার, যারা ইয়েতে যাবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি থেকে নিয়ে যারা গ্রাহক পর্যন্ত যাবে না তার আগে থেমে যাবে, লাইক এনটিটিএন, লাইক টাওয়ার, এটসেট্রা এটসেট্রা। আলোচনা শেষে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, এ মাসে চালু হবে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স।
সকল বাধা দূর করে আগামী 2 বছরের মধ্যে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা। বৈশ্বিক স্ট্যান্ডার্ড থেকে আমরা আর আসলে ছিটকে পড়েছি। আমরা বৈশ্বিক মানে আমরা নিজেদেরকে বিবেচনা করতে পারি না। সাকসেস স্টোরি একটা আমাদের কালেকটিভ সাকসেস অবশ্যই আছে, কিন্তু আমরা বৈশ্বিক হিসাবে বা আঞ্চলিক মানে কিংবা আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী ভারতের তুলনায় ডিজিটাল সার্ভিসে কোথায় আছি সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা আসলে অনেক দূর পিছিয়ে আছি। সেবার মান বাড়াতে সহজ শর্তে বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স প্রদান করা হবে বলেও জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 2 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আপাতত ইউক্রেনে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে ইস্টার যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন তারা। এক বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে সোমবার রাত 12টা পর্যন্ত কার্যকর থাকবে। অতিথির গ্রুপের বিভিন্ন পর্যায়ের তালিকাভুক্ত উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী আলোচনা, ট্রেনিং ও কর্মশালার আয়োজন করেছে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান ও অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। এ সময় অতিথি মিডিয়া পর্যটন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল অতিথিনিউজ.com এর লোগো উন্মোচন করা হয়। এ সময় অতিথি লিমিটেডের উপদেষ্টা, সাবেক নৌবাহিনী প্রধান, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, পরিচালক নূর নবী মৃধা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশি মেয়েরা সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিল 2025 ওয়ানডে বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজকে পরের রাউন্ডে যেতে থাইল্যান্ডের দেয়া 167 রানের লক্ষ্য ছুঁতে হতো 10 ওভারে। তবে 10 ওভার 5 বলে 168 রান করলেও রান রেটে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ে ক্যারিবীয়রা। এর আগে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। মাত্র 179 রানের টার্গেটে নেমে 3 উইকেটে 181 রান তুলে 62 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এর আগে লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 21 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ ও পঞ্চম উইকেটে জুরি গড়ে বিপর্যয় রোধের চেষ্টা করেও সফল হয়নি ঋতু মনি। শেষ পর্যন্ত 9 উইকেটে 178 রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। শক্তি কিংবা সামর্থ্য বিবেচনায় প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তা না করে ভালো খেলা উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন চান 7 বছরের জয় খরা কাটাতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সকাল 10টায় শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরাগ আরমান জানাচ্ছেন বিস্তারিত। সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে ফটো সেশনে মাতামাতি 2 দলের অধিনায়কের। ট্রফিটা নিজেদের করে নিতে চান নাজমুল হোসেন শান্ত ও ক্রেইগ আরভিন। তবে শিরোপা জয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটে নতুন কিছু করে দেখাতে চান শান্ত। এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। গত বছর বিদেশের মাটিতে সাফল্য এলেও দেশের মাটিতে হতাশি করেছে টাইগাররা। তাই সাদা পোশাকের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে উন্নতি চান অধিনায়ক। ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে 2018 সালে এই সিলেটেই। এবারও সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে চায় সফরকারীরা। You need to go and play in different conditions to mature as a cricketer. And I think the group that we've got, I think will mature over time, and especially with the opposition we have over the next few months. এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে সিলেট টেস্টের প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা।
সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভারত, চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, মন্তব্য মির্জা ফখরুলের। বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। মৌলিক সংস্কারের আগে নির্বাচনের বিপক্ষে এনসিপি, ঐক্যমত্য কমিশনের বৈঠকে নাহিদ ইসলাম। জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন, জানালেন আলী রিয়াজ। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। পতিত স্বৈরাচারের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাইলেন জামায়াতের আমির। শিগগিরই ভোটের তারিখ ঘোষণার দাবি এলডিপির। এবং শুধু মুসলিম বিশ্বের ঐক্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব মনে করেন বিশ্লেষকরা। জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।